নিষেধাজ্ঞা আর জ্বালানির সংকটের প্রভাবে মাছ বাজারে উত্তাপ। মুরগি আর ডিমও সীমিত আয়ের কাছে বিলাসিতা। স্বস্তি নেই সবজির দরেও। জ্বালানি ঘাটতিতে লোডশেডিং, বিদ্যুতের যাওয়া আসার খেলায় অতিষ্ঠ মানুষ। কৃষি ও ব্যবসা বাণিজ্যে বিরূপ প্রভাব। শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার সিস্টেম হ্যাক। $2.5 মিলিয়ন চুরি, 4 কর্মকর্তা বরখাস্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। একদিকে মাছ ধরার নিষেধাজ্ঞা, অন্যদিকে জ্বালানির সংকটে মিঠা পানির মাছের সরবরাহ কমেছে। দুয়ে মিলে রাজধানীর মাছ বাজার ঊর্ধ্বমুখী। প্রায় সব মাছের দামই কেজিতে আরও 10 থেকে 20 টাকা বেড়েছে। ইলিশের দাম বরাবরই চড়া, আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। একদিকে চলছে 58 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা, অন্যদিকে জ্বালানি সংকটে পরিবহন ব্যয় বেড়েছে, সরবরাহ কমেছে। এর প্রভাব পড়েছে রাজধানীর মাছ বাজারে। বড় মাছগুলোর প্রতিটিরই দাম কেজি প্রতি প্রায় 10 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, অনেকগুলো বেড়েছে 20 টাকা পর্যন্ত। গত সপ্তাহে যেই রুই মাছ, কাতল মাছের কেজি 380-400 টাকায় মিলত, সেই রুই কাতলের কেজি এখন কিনতে গুনতে হচ্ছে 420 থেকে 450 টাকা পর্যন্ত। কাসকি মাছ, বাতাসি মাছ, কাজলি মাছ, এই ধরনের মাছের দাম বাড়তি। ট্যাংরা মাছ বেচতেছি কেজি 500, বাইলে বেচতেছি 500, কাসকি 500। মাছের ভাতে বাঙালি এখন আগের মতো আর ওইভাবে বলার মতো অপশন নাই। হ্যাঁ, মাছের আপনি যদি দেশি মাছের কথাও চিন্তা করেন, সেটারও কালেকশন কম, আর যাও আসে সেটার দাম অনেক বেশি। বিক্রেতারা বলছেন এমনিতেও এখন আসলে মাছ ধরার মৌসুম না, এখন অনেকটা শুকনো মৌসুম। যত বৃষ্টি বাড়বে, যত নদ নদীতে পানি আসবে, তত মাছ ধরার পরিমাণ বাড়বে। বড় মাছ তো পাওয়া যায় না বাজারে, অ্যাভেলেবেল সব কোল্ড স্টোরে 1 বছর আগের মাছ পাবেন। এইটাই 2700-2800 টাকা বিক্রি আছে 1 বছর আগের মাছ। আগের যে ট্রাক ভাড়া দিতাম মনে করেন 7,000-8,000 টাকা, ওইটা নাকি 10-12,000 টাকা লাগে। এবার পদ্মাপাড়ের খবর জানতে আমরা যাচ্ছি শরীয়তপুরে সহকর্মী SM শাকিলের কাছে। ধন্যবাদ হুমায়ুন। আমি এখন রয়েছি শরীয়তপুরের পালং মাছ বাজারে। এখানকার যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে নদীর মাছ কম থাকায় এবং সমুদ্রের মাছ না আসায় যেই অন্যান্য যেই মাছ রয়েছে, চাষের মাছ বিশেষ করে, সেই চাষের মাছের দামও কিন্তু বেশ বৃদ্ধি পেয়েছে। দাম অনেক চড়া, যা আমাদের যে স্বল্প আয়ের মানুষের কেন্দ্রের একটা নাগালের বাইরে চলে গেছে। শুধু মাছ না, প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্য জিনিসের দাম কম থাকলে সাধারণ মানুষের ভালো হবে। এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারাও কিন্তু সে একই কথা বলছেন। ডিজেলের দাম বৃদ্ধির কারণেও কিন্তু মাছের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে, যার ফলে তাদের কিছুটা বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে এবং বেশি দামে বিক্রি করতে হচ্ছে। সমুদ্র থেকে মাছ আসতেছে না এবং কি নদী তো এখন মাছ পাওয়া যাইতেছে না, এর তুলনামূলক মাছের দাম অনেক বেশি। আমাদের এলাকার চাষে যে প্রজেক্টের মাছ, এই মাছটা বাজার একটু বেশি। এবার চলন বিলের খবর জানতে আমরা যাচ্ছি নাটোর, সহকর্মী নাজমুল হাসানের কাছে। ধন্যবাদ শাকিল। আমি এখন রয়েছি নাটোর শহরের নিচাবাজার এলাকার মাছ বাজারে। এখানে এসে যে বিষয়টি দেখলাম, চলন বিল, হালতি বিল সহ বিভিন্ন খাল বিলের পানি শুকিয়ে আসছে, সেজন্য মাছের আমদানিও কিন্তু অনেকটাই বেশি। তবে বিক্রেতারা যে বিষয়টি বলছেন যে প্রচুর মাছের আমদানি হয়, কেজি প্রতি মাছের দাম 200 থেকে 250 টাকা কমেছে, কিন্তু সে অনুপাতে কিন্তু ক্রেতা নেই। খাল বিলের পানি অনেক কমে গেছে, তাই মাছের আমদানি প্রচুর হইতেছে, কিন্তু মাছের মূল্য কেজিকে 200-250 টাকা কম হয়েছে। এই যে সকাল থেকে মনে হয় যে 1000 টাকা বেচতে পারিনি, 10-12 হাজার টাকার মাছ কিনে ভাইয়া। অন্যদিকে ক্রেতারা যে বিষয়টি বলছেন যে মাছের দাম কমে আসলেও কিন্তু দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেজন্য তারা মাছ কিনতে হিমশিম খাচ্ছেন। অন্য জিনিসপত্রের দাম বাড়ছে, এই জন্য আর কোনো কি করবে, মানে নুন আনতে বন্ধ করে আমাদের অবস্থা। মাছের বাজারটা ক্রেতা কম হিসাবে এখানে আমদানি হয়েছে, তাই একটু স্বাভাবিক মতো আছে। আসলে মানুষের অবস্থা ভালো না। এই ছিল নাটোরের মাছ বাজারের সর্বশেষ পরিস্থিতি। নিত্যপণ্যের দামে কোণঠাসা সাধারণ মানুষ। আয়ের সঙ্গে মেলাতে পারছে না খরচের হিসাব। যেমন যে ডিম 2 সপ্তাহ আগেও ছিল 100 টাকা ডজন, এখন সেটা 130 টাকা। এমন অবস্থা প্রায় সব পণ্যেরই। দোকানীদের অভিযোগ, পর্যাপ্ত যোগান মিলছে না। ক্রেতারা বলছেন সবজির দাম বাড়ায় ডিমের চাহিদা বাড়ছে, আর এর সুযোগ নিচ্ছেন ব্যবসায়ীরা। ব্রয়লারের পাশাপাশি সোনালী ও দেশি জাতের মুরগির বাজার তো নাগালের বাইরেই বলা যায়। নিম্ন ও মধ্য আয়ের মানুষের পাতে এক টুকরা মুরগির মাংস এখন বিলাসিতার একটি অংশ হয়ে দাঁড়াচ্ছে। সরবরাহ কমে যাওয়া আর জ্বালানির সংকটে দোহাই দিয়ে বাড়ানো হচ্ছে দাম।
এখনও চড়া সোনালী মুরগির বাজার, দাম বেড়ে বিক্রি হচ্ছে 360 টাকায়। দেশি জাতের কেজি 700 টাকা ছাড়িয়েছে। ব্রয়লার মুরগি কেজি এখন 180 থেকে 200 টাকা। যে মুরগি 270 টাকা 280 টাকা করে আমরা খাইছি কর, এখন সেটা চলতেছে 370। তো দিন দিন যে হারে বাড়তেছে, আসলে আমাদের জন্য এটা অনেক টাফ হয়ে যাচ্ছে। যারা কর খাইতো এখন তারা আস্তে আস্তে ব্রয়লারে চলে যাবে। তেলের জন্য আর কি, পাম্পে যায় তেল পায় না, একজনের 4টা গাড়ি, সারাদিন গাড়ি লাগাইছে, একটা পাইছে তেল, কিন্তু খরচ কিন্তু 4টা গাড়ি। এই কারণে আর কি মুরগির দাম বাড়ায় না, ওই তেলের কারণে বাইরে গেছে দামটা। ডিমের বাজারেও চলছে নৈরাজ্য। গত সপ্তাহে যে ডিম বিক্রি হতো 110 থেকে 120 টাকায়, তা এখন কিনতে হচ্ছে 130 টাকায়। মহল্লার দোকানে দাম আরও একটু চড়া। দোকানিরা বলছেন পাইকারি পর্যায়ে যোগান কমেছে। এখন ডিমের চাহিদাও বেশি, আপনার আবার কত দিক দিয়ে সিন্ডিকেটও আছে, আপনার তেলের জন্য আমাদের গাড়ি আটকে রয়েছে, কত ঝামেলা। এই জন্য খরচ সব দিক দিয়ে বেশি, এই জন্য ডিমের দাম একটু বাড়তি। বেশিরভাগ সবজির দরে ঊর্ধ্বমুখী প্রবণতা। মানভেদে বেগুনের কেজি হাঁকা হচ্ছে 100 থেকে 140 টাকা। পটল, সিমের কেজিও শতকের ঘরে। দেখা গেছে আগে হয়তো বা যেখানে অধিক পরিমাণে বাজার করতো, এখন এখানে একটু কম পরিমাণে করতে। গ্রামে যে ফসলটা উৎপাদিত হয় তার চেয়ে অনেক বেশি দামে কিনতে হয়, অনেক দ্বিগুণ 3 গুণ দামে কিনতে হয়। এটা হলে মধ্যস্বত্বভোগী এটা খেয়ে ফেলে। যেখানে 10টা গাড়ি আইতো সেখানে 2টা 3টা গাড়ি, ভাড়া বেশি, এই জন্য প্রভাবটা মালের উপরে পড়ে। দোকানিরা বলছেন জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন ব্যয় বেড়েছে, যা যুক্ত হচ্ছে পণ্যের দামে। শাজদিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। সাভারের রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে ধসে পড়া রানা প্লাজার সামনে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় হতাহত শ্রমিকদের জন্য ক্ষতিপূরণ দাবি করেন তারা। পাশাপাশি এই ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায় বিভিন্ন সংগঠন। এর আগে সকালে দিবসটি উপলক্ষে রানা প্লাজার সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করে শ্রমিক সংগঠনগুলো। সাইডের দিকে দাঁড়ান না, আমরা গাই একটু। আমি এখনো সুস্থ হইনি, আমার পায়ে 6টা সার্জারি। কোনো রকম আমি হালকা পাতলা হাঁটা চলা করতে পারি একটা ক্যারেজের সাহায্যে। নতুন সরকারের কাছে প্রত্যাশা এবং দাবি আমাদের জন্য অনতি বিলম্বে এই রানা প্লাজার জায়গাটি আমাদের জন্য বহুতল একটা ভবন তৈরি করা হয় এবং সেখান থেকে আমাদের যে আয় হবে সেই আয়গুলো আমাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করতে দেওয়া হয়। জ্বালানি তেল নিয়ে অনেকটাই স্বস্তি ফিরেছে রাজধানীতে। আগের মতো দীর্ঘ লাইন নেই ফিলিং স্টেশনে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। চালকদের ভাষ্য, পাম্পে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার দিন শেষ। এখন তুলনামূলক কম সময়ে জ্বালানি তেল পাওয়া যাচ্ছে। তবে রাজধানীর বাইরে তেল সংগ্রহে জেলায় জেলায় ভিন্ন ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন গ্রাহকরা। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি। বেশিরভাগ পাম্পেই নেই আগের সেই দীর্ঘ লাইন ও ভোগান্তি। চালকদের ভাষ্য, আগে যেখানে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হতো, এখন পাম্পে গেলেই অল্প সময়েই জ্বালানি তেল পাওয়া যাচ্ছে। না, অনেক কমছে, আগের চেয়ে অনেক কমছে। ফুয়েল পাস থাকাতে সুবিধা হয়েছে। এটা হওয়াতে আরো সবার জন্য সুবিধা হয়েছে। আজকে 5:30টার সময় রওনা দিছি, এখন কেবল আর কি তেলটা নিলাম আর কি। সময়টা তো কমে আসছে, একটু কমছে আর কি, অনেকটাই একটু নিয়ন্ত্রণে আসছে আর কি। তবে ফুয়েল পাস ব্যবস্থা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এতে শৃঙ্খলা ফিরেছে, আবার কারো অভিযোগ অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া জটিল। ফুয়েল পাসটা পারি না, বুঝছেন, এই জন্য আমি তারপর রিকোয়েস্ট করছি আজকে দেন, আমি এরপর চেষ্টা করব। এখানে আসার পরে সে জানতেছে যে ফুয়েল পাসের সারা দিতেছে না, কারণ আমার কাছে আছে বাটন মোবাইল। আমি যদি না পাই তাহলে তো আমার 2 ঘন্টা বৃথা হবে না। পাম্প সংশ্লিষ্টদের দাবি, ডিপো থেকে জ্বালানি সরবরাহ বাড়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে। এর আগে আমরা যা পাইতাম তার থেকে একটু বেশি দিচ্ছি। ওই হিসাবে করে এখন মানুষের যে চাহিদা ছিল ওই চাহিদাটা একটু কমে আসছে। আশা করি আমাদের আশা ধারণা যে সামনে আর একটু কমে আসবে। সিরিয়াল থাকে 400-500, সেখানে এখন সিরিয়াল আছে 120 বা 30, আর গাড়ির সিরিয়াল থাকে 250-র মতো। এগুলা এখন আছে 40টা। তেল সংগ্রহে জেলায় জেলায় ভিন্ন ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন গ্রাহকরা। জ্বালানি সংকটে রংপুর বিভাগের অনেক পাম্প এখনো বন্ধ রয়েছে। স্কিম বাড়িতে পানি দেবো শ্যালো দিয়ে, তার তেল বেরিয়েছে, তো আজকে বলে তেল নাই, বলে কালকে বলে তেল দিই। পাম্পে কোনোদিন তেল বন্ধ রাখে নাই, আজকে 2 দিন ধরে আমি পাম্পে, খাওয়া নাই দাওয়া নাই, পাম্পে পড়ে রয়েছি। আজকেও তেল পাই নাই, আগামী 27 তারিখে পাই কিনা তাও সন্দেহ আছে।
জামালপুর ও শেরপুরেও একই চিত্র। তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন গ্রাহকরা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানির ঘাটতিতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় দেশে বেড়েছে লোডশেডিং। গ্রামাঞ্চলে দিনের বেশিরভাগ সময়ই থাকছে না বিদ্যুৎ, ফলে তীব্র গরমে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রে নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। এসএসসি পরীক্ষা চলছে, এর মাঝেই তীব্র হয়েছে বিদ্যুতের আসা যাওয়া। উপায় না থাকায় মোমের আলোতেই চলছে পাঠদান। প্রচণ্ড গরমে কষ্ট হলেও ভালো ফলাফলের জন্য তীব্র গরমে চলছে পরীক্ষার প্রস্তুতি। এটি কুড়িগ্রামের একটি বসত ঘরের চিত্র, যেখানে দিনে 6 ঘন্টারও বেশি থাকছে না বিদ্যুৎ, যার প্রভাব পড়েছে জনজীবনে। এবার এসএসসি পরীক্ষা দিচ্ছি। বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমি খুব ভালো প্রিপারেশন নিয়ে এসএসসি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারছি না। রাতে খুব অল্প সময়ের জন্য বিদ্যুৎ দেখা দিলেও যাতে আমাদের পুরো সম্পূর্ণ পড়া কমপ্লিট হচ্ছে না। গরমের কারণে গা ঘামছে, ওই জন্য ভালো মতো পড়াশোনা করা যাচ্ছে না। এর মধ্যেই হাট বাজারগুলোতে কমে গেছে বিকিকিনি। লোডশেডিংয়ের প্রভাব পড়েছে কৃষিকাজেও। বড় আবাদে সেচ চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে কৃষক। পানি দিতে পারবেন না, সারাদিন বসে আছি, কারেন্ট যায় আবার আইসে, এই সারাদিন মিলি 1.5 বিঘের মধ্যে আমার হয়তো 20 শতক মাটি গেল ভিজুর ভাই। 24 ঘন্টার মধ্যে 4 ঘন্টা কারেন্ট থাকে, 20 ঘন্টা থাকে না। একই চিত্র মৌলভীবাজারে। মোবাইলের ক্ষীণ আলোতেই চলছে শিশুদের পড়াশোনা, এতে ব্যাহত হচ্ছে তাদের পাঠদান। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা শিশু থেকে সবার। ঘন্টার পর ঘন্টা কারেন্ট নাই, আমরা পড়তাম পারি না, সামনে আমরা পরীক্ষা। কারেন্ট নাই, আমি পড়তে পারি না, খুব বেশি গরম। লোডশেডিংয়ের প্রভাব পড়েছে নরসিংদীর শিল্প মিলগুলোতেও। দেশের 70% কাপড়ের চাহিদা পূরণ হয় এই জেলা থেকে। বিদ্যুতের আসা যাওয়ায় উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় মিল মালিকরা। মজুরি পাওয়া নিয়ে শ্রমিকরাও উদ্বিগ্ন। এখন আমরা আগে যা বেতন পাইতাম তার অর্ধেক বেতন আমাদের আসে, এতে করে আমাদের সংসার চালাতে সমস্যা হয়। আমরা বলতেই দিব শ্রমিক চলতে পারতো না, শ্রমিক চলতে পারতো না, মাঝে টেকা দিব হয়তো মেলখানা চললে যা দিব। দৈনিক 1 কোটি গজ কাপড় তৈরি হয়। এখন বিদ্যুতের এই ঘাটতির কারণে 60-70 লাখ কাপড় হয়, এর বেশি হয় না। সরকারের কাছে একটা আবেদন জানাই যে আমাদের বিদ্যুতের জন্য নির্বিচ্ছিন্ন দেয়, আর সুতার দামটা যাতে ঊর্ধ্বগতি না হয়। বিদ্যুৎ পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে আগামী দিনগুলোতে এই সমস্যা আরও প্রকট হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিদ্যুৎ সরবরাহের এই সংকটময় পরিস্থিতিতে তাপস সরকার, যমুনা নিউজ। শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয়ের কম্পিউটার সিস্টেম হ্যাক করে প্রায় $2.5 মিলিয়ন চুরি করেছে একদল হ্যাকার। এরই মাঝে ঘটনাটি নিয়ে শুরু হয়েছে তদন্ত। অস্ট্রেলিয়ার সাথে একটি দ্বিপাক্ষিক ঋণের একাংশ পরিশোধের জন্য গেল বছর সেপ্টেম্বরে পাঠানোর কথা ছিল এই অর্থ। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে অর্থ মন্ত্রণালয়ের সচিব জানান, যথাসময়ে অস্ট্রেলিয়াকে এই অর্থ পরিশোধ করা হলেও প্রক্রিয়ার মাঝপথে তা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলে হ্যাকাররা। বিপুল এই চুরির ঘটনা এখন সামনে এলেও কর্তৃপক্ষের ধারণা চলতি বছর জানুয়ারিতেই এই অর্থ সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে ঋণ ব্যবস্থাপনা অফিসের 4 জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে। ঘটনাটির সুষ্ঠু তদন্তের জন্য বিদেশি আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সহায়তায় আহ্বান করেছে কলম্বো। হরমুজ প্রণালীতে পাল্টাপাল্টি নৌযান জব্দের জেরে আবারও অস্বাভাবিক হয়ে উঠেছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজার। শুক্রবার ব্যারেল প্রতি সর্বোচ্চ $106 উঠেছে অপরিশোধিত তেলের দাম। একদিন আগেও 5% কম মূল্যে বিক্রি হয়েছে ব্র্যান্ড ক্রুড অয়েল। টানা তৃতীয় দিনের মতো $100 বেশি অব্যাহত রয়েছে জ্বালানির মূল্য। এদিকে প্রায় 1.5% বেড়ে যুক্তরাষ্ট্রভিত্তিক WTI অপরিশোধিত তেলও বিক্রি হচ্ছে প্রতি ব্যারেলে $100 আশপাশে। সম্প্রতি মার্কিন নৌ অবরোধের কারণে ইরানগামী একাধিক তেলবাহী ট্যাঙ্কার ও নৌযান জব্দ করে যুক্তরাষ্ট্র। এর জবাবে বুধবার হরমুজ থেকে 2টি কার্গো জাহাজ জব্দ করে ইরানের নৌবাহিনী। মধ্যপ্রাচ্যের সংঘাত শুরুর পর ব্যারেল প্রতি সর্বোচ্চ $114 পৌঁছায় জ্বালানি তেলের মূল্য। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে
টোল আদায় করছে ইরানি কর্তৃপক্ষ। এরই মধ্যে আরোপিত টোল থেকে পাওয়া প্রথম রাজস্ব দেশটির কেন্দ্রীয় ব্যাংকে জমা পড়েছে। বার্তা সংস্থা ফার্স জানিয়েছে এই তথ্য। দাবি, টোলের পরিমাণ নগদ অর্থে পরিশোধিত হয়ে ব্যাংকে জমা পড়েছে, তবে এই পথ শুল্কের পরিমাণ কতটুকু তা এখনো জানা যায়নি। কিভাবে এই অর্থ আদায় করা হয়েছে বা কারা পরিশোধ করেছে তাও নিশ্চিত নয়। এর আগে ইরানের ডেপুটি পার্লামেন্ট স্পিকার হামিদ রেজা হাজি বাবাই বিষয়টি জানান। যুদ্ধজনিত কারণে সম্প্রতি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের পরিকল্পনার কথা জানায় তেহরান। দর্শক, এই সপ্তাহে মার্কিন ডলারের পাশাপাশি স্থিতিশীল ছিল অন্যান্য বিদেশি মুদ্রার দাম। এনসিসি ব্যাংকের তথ্য মতে মার্কিন ডলার সর্বোচ্চ লেনদেন হয়েছে 123 টাকা 25 পয়সা, সর্বনিম্ন ছিল 123 টাকা 20 পয়সা। বৃহস্পতিবার পাউন্ড সর্বোচ্চ লেনদেন হয় 168 টাকা 30 পয়সা, সর্বনিম্ন দর ছিল 167 টাকা 88 পয়সা। মঙ্গলবার ইউরো সর্বোচ্চ লেনদেন হয়েছে 146 টাকা 60 পয়সায়। বৃহস্পতিবার সর্বনিম্ন দর ছিল 145 টাকা 63 পয়সায়। প্রায় একই রয়েছে অস্ট্রেলিয়ান ডলারের বিনিময় মূল্য। মঙ্গলবার সর্বোচ্চ দর ছিল 88 টাকা 35 পয়সা, বৃহস্পতিবার 86 টাকা 6 পয়সা সর্বনিম্ন ছিল মুদ্রাটি, আর 31 টাকার মধ্যেই লেনদেন হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দরে। রবিবার সর্বোচ্চ 97 টাকা 53 পয়সায় লেনদেন চলছে সিঙ্গাপুর ডলার। বৃহস্পতিবার সর্বনিম্ন 57 টাকা 4 পয়সা। অপরিবর্তিত ছিল সৌদি রিয়ালের দর। সর্বোচ্চ 32 টাকার মধ্যে লেনদেন হয়েছে মুদ্রাটি। তেমন পরিবর্তন ছিল না কানাডিয়ান ডলারে। মঙ্গলবার সর্বোচ্চ লেনদেন হয় 90 টাকা 31 পয়সায়। রবিবার সর্বনিম্ন লেনদেন হয় 89 টাকা 87 পয়সা দরে। ভারতীয় রুপির জন্য গুনতে হয়েছে সর্বোচ্চ 1 টাকা 33 পয়সা। এই ছিল বিজনেস ট্যুরের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।